আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি হয়, ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দিবে? শিশু নিবাসের কাণ্ড কারখানা রাজিবুল হাসানের বই। ঠিক আছে। এই বইটি শিশু নিবাসের কাণ্ড কারখানা বইটি রাজিবুল হাসানের একটি বই। তিনি এখানে কয়েকটি শিশুকে নিয়ে লিখেছেন যারা ছোটবেলা থেকে তাদের মা বাবা মারা গিয়েছে এবং তারা শিশু নিবাসে থাকে। একদিন এখানে মূলত যে আহ, এখানে মূলত খোকন নামে একটি ছেলেকে নিয়ে লেখা। সে একদিন ঘুম থেকে উঠে সকালবেলা অনেক চিল্লাহাল্লা শুনতে পায় এবং সে চিল্লাহাল্লা শুনতে পায় এবং বুঝতে পারে নিচে কিছু একটা হয়েছে এবং যখন সে ওঠে তখন সে ভাবে হয়তোবা তাদের হোস্টেলে কিছু একটা সমস্যা হয়েছে এবং উঠে দেখে সেখানে একটি বাচ্চা পাওয়া গেছে এবং সে খুব অবাক হয় যে সেখানে একটি 2 থেকে আড়াই মাসের বাচ্চাকে পাওয়া গেছে এবং বাচ্চাটি অনেক অসুস্থ অর্থাৎ মরার মতোই হয়ে গেছে। এবং তাদের হোস্টেলে দেখাশোনা করা এক ম্যাডাম তাকে নিয়ে ছোটাছুটি করছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আহ, তারপরে খোকন সহ তার ম্যাম তাকে নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য রিক্সা দেখলো এবং বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে নিয়ে গেল। তারা অনেক ছোটাছুটির পর হাসপাতালে গেল এবং ডাক্তার যখন বাচ্চাটিকে দেখলো এবং বলল বাচ্চাটি মরার মতো অবস্থা এবং বাচ্চাটিকে প্রথমে তারা বললো যে প্রথমে তারা বাচ্চাটিকে মৃত ঘোষণা করলো, তারপর তারা কিছুক্ষণ দেখে বললো বাচ্চাটি বেঁচে আছে এবং অনেক কিছুক্ষণ পর তারা বাচ্চাটিকে বাঁচালো অনেক কষ্টের পর এবং বাচ্চাটি 7-8 দিন পর সুস্থ হলো এবং 7-8 দিন পর সুস্থ এলো এবং অনেক পরিশ্রমের পর তারা বাচ্চাটিকে সুস্থ করে তাদের হোস্টেলে অর্থাৎ শিশু নিবাসে ফিরিয়ে নিয়ে এলো। এদিকে তাদের শিশু নিবাসের আরেকজন স্যার মোবারক স্যার এদিকে মহা খ্যাপা হয়ে গেল, কারণ শিশু নিবাসের নিয়ম হলো 6 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের শিশু নিবাসে থাকার নিয়ম, অথচ বাচ্চার বয়স 2.5 মাস। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সেই বাচ্চাকে তিনি থাকতে দেবেন, অথচ তাদের শিশু নিবাসের আর এক ম্যাম বাচ্চাটিকে রাখতে চায়, কারণ অনাথ বাচ্চাটি কোথায় যাবে তাই চায় যে ওই শিশু নিবাসে এই বাচ্চাটির ভরণ পোষণের দায়িত্ব নেই। এভাবে বাচ্চাটি কিছুদিন থাকলো এবং তারা হোস্টেলের ছেলেমেয়েরা 100 জন ছেলে এবং 100 জন মেয়েরা অনেক পরিশ্রমের পর বাচ্চাটিকে দেখাশোনা করতে লাগলো। কিছুদিন পর বাচ্চাটি সুস্থ হয়ে গেল এবং বাচ্চাটি সুস্থ হওয়ার পর ছেলেমেয়েরা তাকে নিয়ে অনেক উত্তেজিত হলো এবং তারা অনেক আদর যত্নে তাকে নিয়ে চলতে লাগলো। একসময় তারা সিদ্ধান্ত নিল যে বাচ্চাটির একটি নাম দেওয়া হবে। তারা অনেকেই নাম ঠিক করলো, কিন্তু তাদের ম্যাম বললো তোরা অনেকেই অনেক নাম রাখবি, কিন্তু একটি বুদ্ধি করলো তারা যে তাদের ম্যাম একটি বুদ্ধি ঠিক করে দিল যে প্রত্যেককে এক একটি করে খামে এক একটি করে নাম লিখে আনবে এবং খামটিতে একটি বক্সে রাখা হবে, একটি নাম তোলা হবে, যে নামটি তোলা হবে ওই নামটি হবে বাচ্চাটির নাম। তারা যেগুলো নাম লেখা রয়েছে সেগুলো নাম প্রত্যেকেরই নাম ছিল সলিম করিম, এগুলোর নাম অনেক কমন ছিল তাই তারা আনকমন নাম খুঁজছিল। তাদের ম্যাম যে ম্যামটি হচ্ছে বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিল তার একটি বাচ্চা ছিল, তার নাম ইমন। সেই বাচ্চাটি 7-8 বছরের ছিল এবং সে হারিয়ে গিয়েছিল, তাই শিশু নিবাসের বাচ্চারা ঠিক করলো যে বাচ্চাটির নাম ইমন রাখবে। তার তারা একটা বুদ্ধি করলো এবং তারা সকলেই কাগজে ইমন নাম লিখে আনলো। ম্যাম যখন একটি একটি করে খাম খুললো এবং তারা দেখলো যে খামের ভিতর লেখা ইমন। ম্যাম অনেক চমকে গেল এবং অনেকগুলো খাম খোলার পরে যখন সে দেখলো ইমন নাম লেখা, তখন সে অনেক চমকে গেল এবং বুঝতে পারলো এটি বাচ্চাদেরই কোনো এক কাণ্ড কারখানা। তারপরে সে রাজি হলো বাচ্চাটির নাম ইমন রাখতে এবং মোবারক স্যার অনেক রাগান্বিত হলেন, কারণ এমনিতে প্রথম থেকে সে রাজি ছিল না বাচ্চাটিকে শিশু নিবাসে রাখতে, তারপর আবার বাচ্চাটির নাম ঠিক করা এবং তাকে নিয়ে এত আদিক্ষেতা করা। তারপর তাদের বার্ষিক পরীক্ষা চলে এলো নভেম্বর-ডিসেম্বর মাসে। বাচ্চারা মনোযোগ দিয়েই পড়াশোনা করলো এবং তারা পরীক্ষায় ভালো মার্কসই পেলো। পরীক্ষা শেষে তাদের যখন কিছুদিন স্কুল বন্ধ থাকলো তারা সিদ্ধান্ত নিল তারা পিকনিক করবে। তাদের 1 সপ্তাহ স্কুল বন্ধ থাকলো। তারা পিকনিকের 2 দিন পর তারা পিকনিক করবে এবং পিকনিকের পিকনিকের কথা শুনে মোবারক স্যার আরো ক্ষেপে গেলেন এবং বললেন মোবারক স্যার হচ্ছে তাদের উপরের স্যারকে খবর দিলেন, বললেন যে শিশু নিবাসের নিয়ম এবং শৃঙ্খলা বোধ এরা নষ্ট করছে, তাই তিনি তাদের ডাকলেন। আফজাল করিম স্যার এসে যখন দেখলেন বাচ্চারা পিকনিক করছেন এবং অনেক আনন্দ করছেন, তখন আফজাল করিম স্যার এসে তাদের উপর রাগান্বিত না হয়ে অনেক খুশি হলেন এবং তাদের সাথে পিকনিকে যোগদান করলেন এবং অনেক মজা করলেন এবং উল্টো দিকে মোবারক স্যারকে রাগ করলেন যে আপনি কেন বাচ্চাদেরকে রাগ করেন এবং আর শিশু নিবাসের অবস্থা এমনিতে অনেক খারাপ ছিল, যেহেতু আহ, শিশু নিবাসের দায়িত্বভার ছিল মোবারক স্যারের ওপর, তিনি ঠিক মতো
শিশু নিবাসের উপর ভালো ব্যবস্থা করেননি এবং তার উপর পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করেননি এবং যার বরাদ্দ ছিল, এবং তাই শিশু নিবাসের অবস্থা ঠিক ভালো ছিল না। তাই আফজাল করিম স্যার এসে মোবারক স্যারকে অনেক বকাবকি করলেন, কারণ শিশু নিবাসের অবস্থা অনেক খারাপ ছিল। তারপরে আফজাল করিম স্যারও তাদের সাথে পিকনিকে যোগদান করলেন। কিছুদিন কেটে গেল, তারপর এর মধ্যে হোস্টেলে তাদের একটি আপা চলে এলো। মানে ছোটবেলা থেকেই সে শিশু নিবাসে ছিল এবং যখন তার বয়স 18 হলো তারা চলে গেল। সে যখন তার বয়স 18 হলো সে শিশু নিবাস থেকে চলে গেল এবং তারপর সে একটি বুটিকের দোকানে কাজ পেলো এবং সেখান থেকেই তার দোকান হলো এবং তার বিয়ে হয়েছে এবং তার একটি বাচ্চা হয়েছে। সে তার আপার সাথে দেখা করতে এসেছে। আর তারপরে তার আপার সাথে দেখা করার পর তারা অনেক অনেক মজা করলো এবং সেদিন ছিল তার আপার জন্মদিন। তারা শিশু নিবাসের বাচ্চা কাচ্চা মিলে প্ল্যান করলো যে তারা সেদিন তাদের আপার জন্মদিন পালন করবে। তাই তারা সেদিন রাতে হোস্টেল রুমে তার আপার জন্মদিন পালনের জন্য আপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বললো যে তারা একটি মিটিং করতে চায়। সন্ধ্যাবেলা আপাকে ডাকলো এবং লাইট বন্ধ করে রাখলো। যখন আপা আসলো সকলে একে একে সবাই বলে উঠলো হ্যাপি শুভ জন্মদিন আপা। আপা তখন অনেক খুশি হলেন এবং বললেন যে হচ্ছে তোরা কি ছেলে মানুষই করছিস, আমি কি এখনো ছোট আছি? কিন্তু তারা কেউ কোনো কথা শুনলো না। তারা সকলে কেক কাটলো। প্রথম কেক খেলো ইমন এবং ওই যে আপাটি এসেছিল তার মেয়ে। এর মধ্যে খোকন শামীম এবং তাদের ক্লাসের সবচেয়ে টপার রাজীব তারা একটি কাণ্ড ঘটালো। তারা একদিন রাতে ঠিক করলো তারা সিনেমা দেখতে যাবে, কারণ হচ্ছে তারা সিনেমা দেখতে যাবে। তারা একদিন রাতে 10টার পর, তাদের শিশু নিবাসে লাস্ট চেকিং হয় রাত 10টার পর, কিন্তু তারা ঠিক করলো যে তারা তাও যাবে এবং তারা তাদের বিছানায় কোলবালিশ এবং কাঁথা মুড়িয়ে দিয়ে চলে গেল। রাতের বেলা তারা মেলা গেল, মেইন রোডের উপর দিয়ে মেলা গেল এবং তারা সারা রাত সিনেমা দেখলো এবং যাত্রাপালা দেখলো এবং সকালে ফিরে আসতে আপার কাছে ধরা পড়ে গেল। আপা যদিও বা তাদের কিছু বললো না, কারণ কিছু বলার সুযোগই পেল না, কারণ তখনই তাদের সেই হোস্টেলের আগের আপাটি এসেছে এবং সেদিন তাদের ম্যাডামের জন্মদিন ছিল। তাই তারা জন্মদিন পালন করতে ব্যস্ত হয়ে পড়েছিল। সেবারের মতো তারা একদমই বেঁচে গিয়েছিল। তার মধ্যে এভাবেই চলতে লাগলো। এর মধ্যে একবার হচ্ছে ইমনকে নেওয়ার জন্য মোবারক স্যার হচ্ছে প্ল্যান করলো যে হচ্ছে ইমনকে শিশু নিবাস থেকে বের করে দিবে এবং একজনকে বললো যে এই বাচ্চাটিকে দত্তক নিতে। তখন দুইজন আসলো হচ্ছে ইমনকে দত্তক নিতে। যখন তারা দত্তক নিতে আসলো তাদেরকে একদিন শিশু নিবাসে থাকতে দেয়া হলো। তখন তাদের একদিন শিশু নিবাসে থাকতে দেওয়া হলো। খোকন শামীমরা প্ল্যান করলো তাদের ভয় দেখাবে, তাদের একটা কঙ্কাল দিয়ে তাদের ভয় দেখালো এবং সেদিন তারা ইমনকে দত্তক না নিয়ে পালিয়ে গেল। এছাড়াও শামীম খোকনরা বলেছিল যে বাচ্চাটি অন্ধ প্রতিবন্ধী, তাই তারা সেই ভয়ে বাচ্চাটিকে নেয়নি, কারণ অন্ধ প্রতিবন্ধী বাচ্চা কেউই নিতে চাবে না। এতে মোবারক স্যার আরো খেপে গেলেন। তারপরে কিছুদিন পর মোবারক স্যারের ট্রান্সফার হয়ে গেল। এতে শিশু নিবাসের সকল বাচ্চা কাচ্চা অনেক খুশি হলেন এবং তারা চেয়েছিল যে অকারণে অনেকেই মোবারক স্যারের অনেকেই অকারণে মার খেয়েছে, তাই তারা চেয়েছিল মোবারক স্যারকে শিক্ষা দিতে। তাই লাস্ট যেদিন মোবারক স্যার চলে যাবেন সেদিন তারা রাতে মোবারক স্যারকে কঙ্কাল দিয়ে ভয় দেখাতে চেয়েছিল এবং তারা সেদিন রাতে কি করলো, ফ্যানের সাথে কঙ্কাল ঝুলিয়ে রাখলো এবং দড়ি দিয়ে টান দিতে মোবারক স্যারের গায়ে এসে পড়লো। কিন্তু মোবারক স্যার বুঝে গেল যে এটি খোকন শামীম এবং এই শিশু নিবাসের বাচ্চা কাচ্চাগুলোরই কাজ এবং তিনি মহা খেপে গেলেন এবং তাদেরকে কিছু বললেন না। তিনি যেদিন চলে গেলেন তারা শিশু নিবাসের বাচ্চা কাচ্চা বলে ভাবলেন তিনি হয়তোবা ট্রান্সফারের কাজে ভুলেই গিয়েছেন যে তার আগের দিন রাতে তিনি তাদের ভয় দেখিয়েছিলেন। কিন্তু তিনি যাওয়ার আগে শামীম একটু বেশি দুষ্ট ছিল, তাই শামীমের শিশু নিবাস থেকে ছাড়পত্র করেই রেখে গিয়েছিলেন। পরদিন তার 1 সপ্তাহ পর আপা এসে শামীমকে বললো যে তোমাকে হচ্ছে শিশু নিবাস থেকে চলে যেতে হবে, কারণ তোমার ছাড়পত্র এসেছে। মোবারক স্যার তোমার এই ব্যবস্থা করে গিয়েছে। এতে শামীম অনেক দুঃখ পেল এবং শিশু নিবাসের ছাত্ররাও বললো যে আমরা শামীমকে যেতে দেবো না, ছোটবেলা থেকেই শামীম এখানে বড় হয়েছে। তখন আপা বললেন আমি 1 মাস দেখবো, এর মধ্যে যদি তুমি তোমার আচরণ স্বভাব ভালো করতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেবো না। তারপরে একদিন ঠিক করা হলো যে তাদের শিশু নিবাস পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। সেদিন ছিল শুক্রবার। তারা সকাল 9টার মধ্যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলো এবং
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমে পড়লো। তারা তাদের হোস্টেলের পিছনে জঙ্গল বাড়িটার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো। নিপা তাদের মেয়ে হোস্টেলের একটি মেয়ে, নিপা খুব চাঞ্চল একটি মেয়ে, সে পিছনের দিকে গেল। অন্য মেয়েরা না যেতে চাইলেও নিপা যেতে চাইলো। সেদিকে অনেক জঙ্গল, শামীম খোকনরা তাকে যেতে নিষেধ করলো, তাও সে গেল এবং সে এক পর্যায়ে যেতে উধাও হয়ে গেল। শামীম এবং খোকন তাকে নিষেধ করা সত্ত্বেও গেল। তারা অবাক হয়ে গেল যে সে কোথায় গেল। তারপরে আপা এসেও তাকে খুঁজে পেল না। কিছুক্ষণ পর নিপা এসে চিৎকার করতে লাগলো যে আপা, আমি এখানে একটি কুয়ার মধ্যে পড়ে গিয়েছি, এখানে অনেক ভূত রয়েছে। কিন্তু শামীম ইতিমধ্যেই বুঝে গিয়েছে সে একটি কুয়ায় পড়েছে, সেখানে অনেকগুলো কঙ্কাল রয়েছে। কারণ সে জানে যে যে সে যে কুয়ায় পড়েছে সেখানে অনেকগুলো কঙ্কাল, কারণ সে কিছুদিন আগে সে নিজেও সেই কুয়ায় পড়েছে এবং বৃষ্টি এসে সেই কুয়াতে পানি ভরেছে এবং পানির উপরে উঠে পানি উপরে উঠে সে উঠে এসেছে। তারপর কিছুক্ষণ পর নিপাকে দড়ি দিয়ে তোলা হলো এবং পরে জানা গেল যে শামীমের কাছ থেকে জানা গেল এখানে অনেকগুলো কঙ্কাল রয়েছে এবং কঙ্কালে তারপরে আপাকে যখন জানালো, আপা অনেক বড় অফিসারকে জানিয়ে দেখতে পেল সেখানে করে 69টি কঙ্কাল রয়েছে। এবং তারা যখন অনেকগুলো অফিসার বা অনেক বড় অফিসারকে জানালো, তখন তারা অনেক বড় কমিটিকে খবর জানালো এবং করলো তারা অনেকগুলো কঙ্কাল পেলো। তখন তারা বুঝতে পারলো হয়তো বা এটি মুক্তিযুদ্ধের সময়ে কোনো কুয়ো, কারণ মুক্তিযুদ্ধের সময়ে অনেক লাশকে গণহত্যা করা হয়েছিল, অনেক মানুষকে গণহত্যা করার পর তাদের এরকম কুয়াতে ফেলে দেয়া হয়েছে এবং তাদের লাশগুলোকে একটার পর একটা একের পর এক গণকবর দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে শামীম অনেক এটি অনেক জানাজানি হয়ে গেল এবং শামীম অনেক পুরস্কৃত হলো, যে কারণ এটি আবিষ্কার করেছে শামীম, সেই প্রথমে এই কুয়োতে পড়েছে এবং সেই এই কঙ্কাল আবিষ্কার করছে। এভাবে শামীম অনেক পুরস্কার পেল। কিন্তু শামীম প্রথমে এই পুরস্কার নিতে চাচ্ছিল না, কারণ সে ভাবছিল সে তার শিশু নিবাসে থাকবেই না, তাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছিল। তখন আপা বলল যে তুই কোথাও যাচ্ছিস না, কারণ তুই গেলে আমাদের এই হোস্টেলকে কে ফুর্তিতে রাখবে। তাই আর আপা শামীমকে যেতে দিল না। তারপর তারা এভাবেই তাদের হোস্টেলের দিন কাটতে লাগলো। এসব গল্প নিয়ে এই গল্প নিয়েই রাজিবুল আহসানের শিশু নিবাসের কাণ্ড কারখানাটি লেখা। ধন্যবাদ।